নমস্কার বন্ধুরা, ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ফান্ড কি? অনেকেই এই বিষয়ে জানতে চেয়েছিলেন। যারা 1 থেকে 3 বছরের জন্য ইনভেস্ট করতে চান, যারা কনজারভেটিভ ইনভেস্টার কিংবা যারা রিটায়ার্ড পারসন, তাদের জন্য কিন্তু স্বল্প মেয়াদের ইনভেস্টমেন্টের জন্য ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ফান্ড একটা ভালো অপশান হতে পারে। তো আজকের ভিডিওতে আমরা এই ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ফান্ড নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সবার প্রথমে জেনে নিই যে ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ফান্ড কি। দেখুন, এটা আসলে একটা ডেট ক্যাটাগরির ফান্ড। আর জানেনই যে ডেট ক্যাটাগরির ফান্ডেতে মেনলি বন্ডেতে ইনভেস্ট হয়। তো এই ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ফান্ডেতে 80% যে ইনভেস্টমেন্ট সেটা শিডিউল কমার্শিয়াল ব্যাংক কিংবা পাবলিক সেক্টর আন্ডারটেকিং, যেটাকে পিএসইউ ইউনিট বলা হয়, অথবা পাবলিক ফিনান্সিয়াল কর্পোরেশন, যেমন ধরুন পিএফসি, আরইসি, নাবার্ড, এই ধরনের যে কোম্পানি, তাদের বন্ডেতে ইনভেস্ট হয়। এইবার আসি ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ফান্ডের প্রধান বৈশিষ্ট্যগুলোতে, যেটা কিন্তু জানা খুব জরুরি। প্রথম যেটা বলছিলাম শুরুতেই, যে ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ফান্ডেতে 80% ব্যাংক অ্যান্ড পিএসইউ এর বন্ডেতে ইনভেস্ট হয়। 2 নম্বর, যে এই ধরনের ফান্ডেতে যে বন্ডগুলোতে ইনভেস্ট হয় তাদের কিন্তু ক্রেডিট কোয়ালিটি খুব ভালো। মোস্টলি AAA রেটেড বন্ডেতে ইনভেস্ট হয়। আপনারা জানেনই যে বন্ডেতে যখন ইনভেস্ট করা হয় তখন এটা দেখে নিতে হয় যে বন্ডেতে ইনভেস্ট করছি তার ক্রেডিট কোয়ালিটি যেন ভালো হয়। ক্রেডিট কোয়ালিটি ভালো হওয়ার অর্থ হলো যে বন্ডেতে আমি ইনভেস্ট করছি তারা আমার টাকাটা ভবিষ্যতে ফেরত দিতে পারবে। তো এটা কিন্তু আমাকে দেখে নিতে হবে। 3 নম্বর, এই বন্ডের ক্ষেত্রে ক্রেডিট রিস্ক কম, কারণ স্বাভাবিক, যেহেতু পাবলিক সেক্টর ইউনিটের বন্ডেতে ইনভেস্ট করছি, পাবলিক সেক্টর ফিনান্সিয়াল কর্পোরেশনের বন্ডেতে ইনভেস্ট করছি, কিংবা শিডিউলড কমার্শিয়াল ব্যাংক, যেগুলো বড় বড় ব্যাংক, তাদের বন্ডেতে ইনভেস্ট করছি। সুতরাং এক্ষেত্রে ডিফল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। 4 নম্বর যে বৈশিষ্ট্য, যে এক্ষেত্রে যে বন্ডগুলোতে ইনভেস্ট করা হয় তাদের অ্যাভারেজ ম্যাচিউরিটি পিরিয়ড 1 থেকে 5 বছরের মধ্যে হয়ে থাকে। পরের বৈশিষ্ট্য হচ্ছে যে এই ফান্ডগুলোতে কিন্তু লিকুইড ফান্ড বা শর্ট ডিউরেশন যে ফান্ড আছে তার তুলনায় কিন্তু ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সেক্ষেত্রে আবার আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদিও এখানে যে লিকুইড ফান্ড বা আল্ট্রা শর্ট ডিউরেশন ফান্ডের থেকে বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা, এখানে কিন্তু ভোলাটিলিটিটা বেশি, কারণ যে বন্ডগুলোতে ইনভেস্ট করা হচ্ছে তাদের ম্যাচুরিটি পিরিয়ড বেশি। আর যদি ম্যাচুরিটি পিরিয়ড বেশি হয় তাহলে ইন্টারেস্ট রেট চেঞ্জ হলে এই বন্ডের প্রাইসের ফ্ল্যাকচুয়েট করতে পারে, আর সেটা হলে এই যে মিউচুয়াল ফান্ড হচ্ছে সেই মিউচুয়াল ফান্ডের এনএভিও কিন্তু ফ্ল্যাকচুয়েট করবে। এইবার আমরা জানবো যে এই ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ফান্ড থেকে কিভাবে রিটার্ন জেনারেট হয়। তো এই ফান্ডগুলোর রিটার্নের 2টো সোর্স। প্রথম হচ্ছে ইন্টারেস্ট ইনকাম। দেখুন, বন্ডে ইনভেস্ট হলে বন্ড থেকে পিরিয়ডিক্যালি ইন্টারেস্ট পাওয়া যাবে। তো এই ইন্টারেস্ট ইনকাম, যেটা একদম ফিক্সড রেগুলার পাওয়া যাবেই। আর তার সাথে সাথে এই যে বন্ড আছে, এই বন্ডকেও কিন্তু ট্রেড করা যায়, মানে বিক্রি করা যায়। তো আজ আমার হাতে একটা বন্ড আছে, কাল যদি সেই বন্ডের প্রাইস বেড়ে যায় তাহলে সেই বন্ডটাকে আমি বেচেও দিতে পারি। তো সেইখান থেকেও কিন্তু আমার প্রাইস অ্যাপ্রিসিয়েশন হতে পারে। তাহলে 2টো রিটার্নের সোর্স, একটা হচ্ছে বন্ড থেকে যে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে সেটা, আর দ্বিতীয় হচ্ছে যে বন্ডকে বিক্রি করলে আমার প্রাইস অ্যাপ্রিসিয়েশন হচ্ছে, সেটাও একটা গেনের একটা সোর্স। এর পরের প্রশ্ন, যে ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ফান্ডকে কেন সেফার ফান্ড হিসাবে গণ্য করা হয়। প্রথম কারণ আমি বলছিলাম যে পিএসইউ হোক আর ব্যাংকই হোক, এগুলোর ডিফল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম। 2 নম্বর, অধিকাংশ ক্ষেত্রেই বেশিরভাগ বন্ডই আপনার গভর্নমেন্ট ব্যাকড থাকে। যেমন ধরুন আমি বলছিলাম যে পাবলিক সেক্টর ব্যাংক, পাবলিক সেক্টর ইউনিট বা পাবলিক সেক্টর ফাইন্যান্স কর্পোরেশন, এগুলো তো সবই গভর্নমেন্ট ব্যাকড, সুতরাং এখানেতে ডিফল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম। 3 নম্বর, যে এখানে যে বন্ডগুলোতে ইনভেস্ট করা হবে সেগুলো ইস্যুয়ার কারা, মানে কারা এই বন্ডগুলো ইস্যু করেছে সেটা দেখে নেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রে যাদের ক্রেডিট কোয়ালিটি ভালো, AAA রেটেড ক্রেডিট কোয়ালিটি আছে, সেই ধরনের ইস্যুয়ারের বন্ডেই তো ইনভেস্ট হয়। সুতরাং এক্ষেত্রে সেফ হিসাবে এটাকে আমরা ধরতে পারি। এইবার পরের প্রশ্নটা, যেটা খুবই ইম্পর্টেন্ট, যে আমি এখানে তো ইনভেস্ট করব, তো এখান থেকে কীরকম রিটার্ন পাবো। দেখুন, যেহেতু এটা ডেট ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড, সুতরাং এইখান থেকে যে রিটার্নটা পাওয়া যাবে সেটা ফ্ল্যাকচুয়েট করলেও একেবারে ইকুইটির মতো এরকম নেগেটিভ হয়ে যাবে বা বিরাট চেঞ্জ হয়ে যাবে এরকম না, কিন্তু এখানেও ভোলাটিলিটি থাকে। এখানেতে রিস্কটা কম তুলনামূলক, তেমনি রিটার্নটাও কম, তবে প্রেডিক্টেবল হয় জেনারেলি রিটার্নটা। তো এক্ষেত্রে কীরকম রিটার্ন পাওয়া যেতে পারে, মোটামুটি যদি আপনি হিস্টোরিক্যাল দেখেন তাহলে গত 1 বছরে 7.5 থেকে 8.5% কাছাকাছি রিটার্ন দিয়েছে ক্যাটাগরি অ্যাভারেজ যদি দেখি।
গত 2 বছরে অ্যাভারেজ রিটার্ন ওই 7.5 থেকে 8%-এর মতো। গত 3 বছরের রিটার্ন যদি দেখেন তাহলে 7 থেকে 8%। যদি 5 বছর দেখেন তাহলে কিন্তু দেখবেন রিটার্ন কম, সেক্ষেত্রে 6 থেকে 7%। কারণ যত টেনিওরটা বেশি হবে তত কিন্তু ইন্টারেস্ট রেট ফ্ল্যাকচুয়েশনটা এই বন্ডের রিটার্নটাকে প্রভাবিত করবে। সুতরাং এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে 1 থেকে 3 বছরের মধ্যে ইনভেস্ট করলে সেইখানেতে রিটার্নটা অনেকটা বেশি প্রেডিক্টেবল এবং ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা দেখা গেছে। তবে এক্ষেত্রে একটা কথা বলতেই হবে যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট কিন্তু মার্কেট রিস্কের সাথে লিঙ্কড। সুতরাং এক্ষেত্রেও বন্ডের প্রাইসও যেহেতু ইন্টারেস্ট রেট ফ্ল্যাকচুয়েশনের সাথে সাথে চেঞ্জ হয়, সুতরাং এক্ষেত্রেও কিন্তু আপনার রিটার্নটা ফিক্সড নয়, রিটার্ন এটা হবেই বলা যাবে না। তবে টেন্টেটিভ কি হয়েছে সেটা আপনাকে আমি বললাম। এর পরের পয়েন্ট যেটা, সেটা খুব গুরুত্বপূর্ণ যে এই বন্ডেতে কত দিনের জন্য ইনভেস্ট করা উচিত, অর্থাৎ আইডিয়াল ইনভেস্টমেন্ট ডিউরেশন। দেখুন, যেমন ইকুইটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমরা বলি যে মিনিমাম 7 বছরের জন্য ইনভেস্ট করুন, ঠিক তেমনিভাবে এই ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ফান্ডের ক্ষেত্রে মিনিমাম 1 থেকে 2 বছর, বেস্ট 2 থেকে 3 বছর এই সময়ের জন্য যদি আপনার ইনভেস্ট করতে হয় তাহলে এখানে আপনি ইনভেস্ট করতে পারেন। আবার যদি খুব টেনিওরটা বেড়ে যায় তাহলে কিন্তু ইন্টারেস্ট রেটের যে ফ্ল্যাকচুয়েশনের রিস্ক সেটা কিন্তু থেকে যাবে, তখন আবার রিটার্নটা কম হয়ে যাওয়ার সম্ভাবনা বা রিটার্নটা খুব চেঞ্জ হয়ে যাওয়ার বা ভোলাটাইল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং খুব লম্বা পিরিয়ডের জন্য নয়, মাঝামাঝি পিরিয়ড 1 থেকে 3 বছর বেস্ট এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। এইবার যেটা আপনাকে আমি বলছিলাম যে এই ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ফান্ড এটা মোটামুটি লো রিস্ক ফান্ড। তার মানে এটা তো নয় যে এখানে কোনো রিস্কই নেই, এখানেও রিস্ক আছে। কি কি রিস্ক আছে? মোটামুটি 2 ধরনের রিস্ক হয়। একটা হচ্ছে ইন্টারেস্ট রেট রিস্ক। এইবার প্রশ্ন হলো ইন্টারেস্ট রেট রিস্ক ব্যাপারটা কি? ইন্টারেস্ট রেট রিস্ক মানে হচ্ছে যে বন্ডের আপনি দেখবেন যে যখনই বাজারের ইন্টারেস্ট রেট বেড়ে যায় তখন বন্ডের প্রাইস কমে যায়। মানে যদি আমি বন্ডটাকে বিক্রি করতে চাই তাহলে এটা কম দামে বিক্রি হবে। সুতরাং সেটা যখনই বন্ডের প্রাইসটা কমে যাবে তখন কি হবে, আমার এনএভি বা মিউচুয়াল ফান্ডের এনএভি কমে যাবে, কারণ মিউচুয়াল ফান্ড তো ওই বন্ডেতে ইনভেস্ট করে রেখেছে। সুতরাং ইন্টারেস্ট রেট যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু বন্ডের প্রাইস আপ ডাউন করবে এবং সেটা একটা রিস্ক। তো এটাকে বলছে ইন্টারেস্ট রেট রিস্ক। আর দ্বিতীয়টা হচ্ছে ক্রেডিট রিস্ক। আমি বলেইছি যে ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ফান্ডের ক্ষেত্রে ক্রেডিট রিস্ক খুবই কম, কিন্তু খুবই কম মানে একেবারেই নেই, শূন্য এটা তো বলতে পারি না। সুতরাং এক্ষেত্রে মিনিমাম ক্রেডিট রিস্ক আছে। সুতরাং এক্ষেত্রে এটা বলা যেতে পারে ক্রেডিট রিস্ক খুবই কম কিন্তু একেবারেই শূন্য নয়। এরপরে যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ফান্ডের অ্যাডভান্টেজগুলো কি, কেন এখানে আমি ইনভেস্ট করব। প্রথম যে হাই ক্রেডিট কোয়ালিটি। দেখুন, এইটা একটা তো বন্ড ফান্ড, কিন্তু বিভিন্ন ধরনের বন্ড ফান্ড আছে, তার মধ্যে থেকে এইটাকে কেন বেছে নেব না, এখানে ক্রেডিট কোয়ালিটিটা ভালো। কারণ যেহেতু বিভিন্ন সরকারি কোম্পানি বা ব্যাংকের যে বন্ড সেই বন্ডেতে ইনভেস্ট হচ্ছে, সুতরাং এগুলো ডিফল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম। সুতরাং ক্রেডিট রিস্ক এটা কম। 2 নম্বর হচ্ছে যারা লো রিস্ক ইনভেস্টার তাদের জন্য এটা ভালো। 1 থেকে 3 বছরের যদি টেনিওরেতে আমি ইনভেস্ট করি, অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে ব্যাংকের এফডিতে যা রিটার্ন দেয় তার থেকে এখানেতে বেশি রিটার্ন দিয়েছে। তবে এটা বলবো যে এটা হচ্ছে সম্ভাবনা, সবসময় যে হবেই এমন কিন্তু গ্যারান্টেড নয়। যখন আপনি আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিও তৈরি করেন তখন কিছু প্রোডাক্ট ইকুইটিতে থাকবে, কিছু গোল্ডে থাকবে, কিছু ডেট প্রোডাক্ট থাকবে। তো যে ডেট প্রোডাক্টে যে পোর্শনটা আপনি ইনভেস্ট করবেন সেটা আপনি এই ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ফান্ড হিসাবে একটা অংশ ইনভেস্ট করতে পারেন। এইবার এই ফান্ডের ডিসঅ্যাডভান্টেজ কি? প্রথম ডিসঅ্যাডভান্টেজ, একেবারে রিস্ক ফ্রি এইটা বলা যাবে না। রিস্ক কম কিন্তু এমন নয় যে একদম রিস্ক ফ্রি। 2 নম্বর, এনএভি কিন্তু ফ্ল্যাকচুয়েট করবে ইন্টারেস্ট রেট চেঞ্জ হলে। আর 3 নম্বর যেটা, যে একেবারে 6 থেকে 12 মাসের জন্য এটা কিন্তু সুটেবল নয়। যদি আপনি 1 বছরের কম সময়ের জন্য ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে আমি বলবো লিকুইড ফান্ড, আলট্রা শর্ট ডিউরেশন ফান্ড বা মানি মার্কেট ফান্ডে ইনভেস্ট করুন। যদি 1 বেশি বছরের জন্য ইনভেস্ট করতে চান তাহলে এটাতে ইনভেস্ট করুন। আর 4 নম্বরের ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে এখান থেকেও যে ইনকাম হবে সেই ইনকামটা কিন্তু আপনার ট্যাক্সেবল ইনকামে যোগ হবে এবং আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। সুতরাং যদি অলরেডি আপনি যে ইনকামটা করছেন সেটা যদি ট্যাক্সেবল ইনকাম হয় তাহলে কিন্তু এখানে ইনভেস্ট করে যে রিটার্নটা বা গেনটা পাবেন সেটাতে কিন্তু ট্যাক্স দিতে হবে।
সেক্ষেত্রে এর থেকে একটা ভালো অপশন হতে পারে ইকুইটি সেভিং ফান্ড। কারণ ইকুইটি সেভিং ফান্ড ইকুইটি ক্যাটাগরির মধ্যে পড়বে এবং সেখানে 1 বছর পরে বিক্রি করলে আপনি লং টার্ম ক্যাপিটাল গেন বছরে 1,25,000 ছাড় পাবেন। সুতরাং দেখে নিতে হবে, যদি আপনার ট্যাক্সেবল ইনকাম হয় তাহলে ইকুইটি সেভিং ফান্ড ভালো, বা আপনি আরবিট্রাজ ফান্ডে যেতে পারেন। কিন্তু যদি আপনার ট্যাক্সেবল ইনকাম না হয়, যদি আপনি রিটায়ার্ড পারসন হন বা আপনার ইনকামটা কমের দিকে, তাহলে আপনি এখানে ইনভেস্ট করতে পারেন। এইবার এর পরের প্রশ্ন যে কাদের জন্য এটা উপযুক্ত। দেখুন, এই ফান্ডটা যারা কনজারভেটিভ ইনভেস্টার, বেশি রিস্ক নিতে চান না, তাদের জন্য ভালো। যারা রিটায়ার্ড পারসন তাদের জন্যও ভালো, কারণ এখানে রিস্কটা কম থাকছে, রেগুলার ইনকাম পাওয়ার সম্ভাবনা আছে, এফডি থেকে জেনারেলি বেশি রিটার্ন পাওয়া যাচ্ছে, সুতরাং তাদের জন্য এটা ভালো। বা আপনি যদি 1 থেকে 3 বছরের জন্য ইনভেস্ট করতে চান তাহলে সেইখানেতে ইনভেস্ট করতে পারেন। এইবার আসছি এই ফান্ডের ট্যাক্সেশনের রুলে। আগে বলেই ফেলেছি অলরেডি, তবু আরেকবার বলে দিই যে এইখান থেকে যে ইনকামটা পাচ্ছেন সেই ইনকামটা আপনার ট্যাক্সেবল ইনকামে যোগ হবে, তারপর আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাব রেট অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। ব্যাংকের এফডি থেকে যে ইন্টারেস্টটা পান তার ক্ষেত্রেও এই ট্যাক্সের রুলটা একই। মনে করুন আপনার ক্যাপিটাল গেন কিছু হলো এবং আপনি 20% ট্যাক্স স্ল্যাবে আছেন, তাহলে আপনার যা গেন হলো সেই গেনের উপরে আপনাকে 20% ট্যাক্স দিতে হবে। এইবার লাস্ট যেটা, সেটাও খুব গুরুত্বপূর্ণ। আপনি হয়তো উদাহরণ হিসাবে, এক্সাম্পল হিসাবে কিছু ফান্ডের নাম জানতে চাইবেন। আপনাকে আমি এক্সাম্পল হিসাবে কিছু ফান্ডের নাম শো করতে পারি। তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে যেহেতু এই ফান্ডগুলো মোটামুটি ওই ডেট ক্যাটাগরির ফান্ড এবং সব ফান্ডগুলোই ওই ব্যাংকিং অ্যান্ড পিএসইউ কোম্পানির বন্ডেতেই ইনভেস্ট করছে, সুতরাং রিটার্নটা ওই একই ধরনের হয়, খুব বেশি তফাৎ থাকে না। 0.5 থেকে 1%-এর তফাৎ আমি রিটার্ন চেক করে দেখেছি। আপনাকে আমি কতগুলো নাম করা এই ক্যাটাগরির ফান্ডের নাম বলতে পারি, যেহেতু এগুলো নাম করা এএমসি এবং অনেক পুরনো, 10 বছর পর্যন্ত মার্কেটেতে আছে এবং কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করছে। সেই কারণের জন্যই আপনাকে আমি 4টে ফান্ডের নাম বলতে পারি। একটা হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ফান্ড, দ্বিতীয় হচ্ছে আদিত্য বিড়লা সান লাইফ ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ডেট ফান্ড, তারপরে 3 নম্বর কোটাক ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ডেট ফান্ড, এইচডিএফসি ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ডেট ফান্ড, এসবিআই ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ডেট ফান্ড। এইবার আপনি 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর এবং 10 বছর প্রতিটার ক্ষেত্রে কীরকম রিটার্ন দিয়েছে একবার দেখে নিন। আপনার নিজের কাছেই পরিষ্কার হয়ে যাবে যে রিটার্নটা একেবারেই কাছাকাছি এসেছে। এইবার যেটা ভিডিওর মাঝখানে বলছিলাম যে যদি আপনার ইনকামটা ট্যাক্সেবল হয় তাহলে কিন্তু এই ধরনের ফান্ডে ইনভেস্ট করে আর ট্যাক্স লায়াবিলিটির বাড়ানোর কোনো মানে হয় না। সেক্ষেত্রে আপনাকে এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যেখানে রিটার্নটাও ভালো পাওয়া যাবে, ভোলাটিলিটিটাও কম, আবার ট্যাক্সের সুবিধাটাও আছে। তো সেক্ষেত্রে ইকুইটি সেভিং ফান্ড একটা ভালো অপশন হতে পারে। ইকুইটি সেভিং ফান্ড সম্বন্ধে অলরেডি একটা ভিডিও আমি বানিয়ে রেখেছি, চলুন এই ভিডিওর এন্ড স্ক্রিনে সেই ভিডিওটা দেখে নেওয়া যাক।